হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের শুরু করব হচ্ছে ক্লাস 10 এর। আগের দিন পড়িয়েছি প্রাকৃতিক ভূগোল, সেই প্রাকৃতিক ভূগোলে বায়ুমণ্ডল শুরু করেছি। আজকে আঞ্চলিক ভূগোলের ভারতের আঞ্চলিক অংশ মানে ভারতের কৃষিকাজ দিয়ে শুরু করব, বা ভারতের অর্থনৈতিক ভূগোল যেটাই বলি তার কৃষিকাজ দিয়ে শুরু করব। ঠিক আছে, যাই হোক এবার একটু কৃষিকাজ বলি। প্রথমে আসি ভারতবর্ষের কথা। ভারতবর্ষ কেন, পৃথিবীর বেশিরভাগই দেশ কৃষি প্রধান, তা ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ। ভারতবর্ষের প্রায় 50% মানুষ মানে 70 কোটির উপরে লোক ভারতবর্ষে কৃষি কাজ এবং কৃষি কাজের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছে। হ্যাঁ, কেউ চাষ করে, সেই চাষের মাল কেউ আরেক জায়গায় নিয়ে যায়, সেই চাষের মাল নিয়ে সে আরেকজন ব্যবসা করে। ঠিক আছে, এরকম ভাবে কেউ ফোরে হয় মানে মিডল ম্যানের কাজ করে, কেউ হাটে বিক্রি করে, সেই চাষের মাল কেউ বাজারে বিক্রি করে, সবজি বিক্রি, এরকম ভাবে হয়। ভারতের 50% মানে 70 কোটি মানুষ চাষের সঙ্গেই যুক্ত। ভারতের মোট জিডিপি বা অর্থনীতির প্রায় 15% এখন চাষের মাধ্যমেই হয়। 15% চাষের মাধ্যমেই হয়, কিন্তু মানে চাষবাস থেকে আমরা কিন্তু এখানে পাই। ঠিক আছে, যাই হোক এবার আমরা একটু বলি, শুধু ভারতবর্ষে শুধু কৃষির মাধ্যমে যে চাষ হলো বিক্রি হলো এম নাও, ভারতবর্ষে অনেক কারখানা আছে, যে কারখানার প্রধান কাঁচামাল র ম্যাটেরিয়াল সেটা কিন্তু হচ্ছে আমাদের এগ্রিকালচার মানে চাষের থেকে পাওয়া যায়। যেরকম সুগার কেন ইন্ডাস্ট্রি মানে চিনি কল, তার প্রধান কাঁচামাল হচ্ছে আখ, সেটাও চাষের থেকে আসে। ঠিক আছে, আটা মিল, বিস্কুটের কারখানা, তারপরে মানে যত খাদ্য ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি সবই কিন্তু এখান থেকে আসে। এছাড়া হচ্ছে প্লাইউড থেকে শুরু করে এগুলোও কিন্তু চাষে এখান থেকে আসে, কিন্তু ধান কল এগুলোও আসে। কিন্তু কাগজ কলের তো না, কাগজ কল তো সবাই ঘাস চাষ এখান থেকে আসে কিন্তু বিশেষ করে। ঠিক আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জামা কাপড় মানে বস্ত্র বয়ন। বস্ত্র বয়ন ভারতের একক বৃহত্তম শিল্প। এই বস্ত্র বয়নের সব কারবাস কোথাতে আসে? সব এগ্রিকালচার, চাষের থেকেই আসে। ঠিক আছে, তারপরে চা শিল্প বড় শিল্প, কফি শিল্প বড় শিল্প ভারতের, এগুলো। যাই হোক আগে এবার একটু বলে দিই কৃষি কি। এক কথায় যদি বলে জমি থেকে যে ফসল উৎপাদন করা হয় সেটাই কৃষি। সেটাই কি কৃষি? শুধু না, কৃষির সঙ্গে এই যে বললাম আমাদের এত লোকের ইকোনমি জড়িয়ে আছে, ভারতের 15% অর্থনীতি আছে, তারপরে 70 কোটি মানুষ যুক্ত আছে, তাদের অর্থনীতি আছে। এইসব অর্থনীতির ভাষার উপর ভিত্তি করে ভারতীয় কৃষিকে কি মানে ভারত কেন পৃথিবীর কৃষিকাজকে ওই জমিতে শুধু উৎপাদন করলাম এটাকেই কৃষি বলে না। কৃষি বলে মানে ইডব্লিউ জিমারম্যান বলে একজন বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি কৃষিকাজ বলতে বুঝিয়েছে যখন মানুষ কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করে। ধরো একটা মানুষ, কিছু লোকজন স্থায়ীভাবে একসাথে সময় তো যাযাবরের মতো ঘুরে বেড়াতো, সেটা না, স্থায়ীভাবে বসবাস করে উদ্ভিদ এবং প্রাণী থেকে তা উদ্ভিদ ও প্রাণীদের প্রজনন ঘটিয়ে মানে তাদের সংখ্যা বাড়িয়ে, সে যে কোনো প্রাণী হতে পারে, উদ্ভিদ ও প্রাণীর প্রজনন ঘটিয়ে সেখান থেকে যদি কিছু উৎপাদন করে আনে সেটাকেই কৃষি বলে। যেরকম কথার কথা বলছি, মাছ চাষ করে অনেকে, কেউ পোলট্রি ফার্ম করে, এগুলো কৃষিকাজে বলে। কেউ মধু চাষ করে, বিশেষ করে ওই মৌচাকের ইয়েগুলো ফেলে রেখে দেয় জঙ্গলের বাগানের মধ্যে, সেখান থেকে মধু আহরণ করে, এইভাবে হয়। কিন্তু তাহলে কি হলো? মুরগি, মুরগি কি বলে? প্রতিপালন করা। আবার ডেয়ারি শিল্প, গরু চাষ করলো, কেউ গরু চাষ করলো, গরু ঘাস টাস খেলো, কেউ ঘাস চাষ করলো, গরুর মধ্যে ছেড়ে দিল, গরু চাষ হলো। সেখান থেকে গরু চাষের থেকে কি পাওয়া যায়? দুধ পাওয়া যায়, সেখান থেকে ডেয়ারি শিল্প, দুধ, চিজ, বাটার, আইসক্রিম সব কিছু হলো, এটাও কিন্তু কৃষিকাজের মধ্যে পড়ে। আবার কেউ মাছ চাষ করে, মাছের কি একটা কিছু ডিম ছাড়লো, সেখান থেকে মাছ হলো, আবার তার সেই মাছের থেকে সেই মাছের আবার প্রজনন ঘটালো, আবার কিছু অনেক মাছ হলো, এইভাবে কিন্তু প্রসেসিং চলে, এগুলোও কৃষিকাজের মধ্যে পড়ে। ঠিক আছে, ভারতের কৃষিগুলো একটা বৈশিষ্ট্য বলি। ভারতীয় কৃষির মধ্যে পৃথিবীতে যত কৃষিকাজ হয় পৃথিবীর মধ্যে কৃষিকাজে দ্বিতীয় ভারত। দ্বিতীয় ভারত সব ধরনের কৃষি ফসলে দ্বিতীয় ভারত। কি আর হচ্ছে ফার্স্ট হচ্ছে কে? প্রথম প্রথম হচ্ছে চায়না। সব ধরনের কৃষিকাজ, সে সবজি থেকে শুরু করে মাছ চাষ থেকে শুরু করে সব ধরনের কৃষিকাজে চায়না ফার্স্ট আর ভারত সেকেন্ড। ভারতে 144 কোটি জনসংখ্যার দেশ, এখানে 141 কোটি জনসংখ্যার দেশ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক এবার বলি ভারতের কৃষির কিছু বৈশিষ্ট্য, এটা 5 নম্বরের প্রশ্ন দিতে পারে, আমরা এখন সেটাই শুরু করি। ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, ভারতের কৃষির বৈশিষ্ট্য এটা কিন্তু 5 নম্বরের দিতে পারে একটা। প্রথম পয়েন্ট যদি বা প্রথম কিছু আছে, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। জীবিকা সত্তা ভিত্তিক,
ভারতীয় কৃষি হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক, মানে এখনো ভারতে প্রাচীন পদ্ধতিতে চাষ হয়, এখনো আমরা অত উন্নত হতে পারিনি। একটা জমিতে যা ফসল হয় সেই ফসলটা মানুষ কি হয় খাওয়ার জন্য, বিশেষ করে পরিবার পরিজনের খাওয়ার জন্য ব্যবহার হয়, এবং কিছু পরিমাণ ফসল বাজারে বিক্রি হয়। ঠিক আছে, মানে আমরা অনটাইটা সেই ভদ্রলোক যিনি চাষ করছেন তিনি জীবিকার উপর, জীবিকার জন্য মানে কাজ করার জন্য, তার এইটা চাষ করে তার জীবিকা নির্বাহ হয় সেই জন্য করছে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন পয়েন্ট, মৌসুমী বায়ুর উপর আমরা বেশি নির্ভরশীল। মৌসুমী বায়ুর উপর নির্ভরতা, মৌসুমী বায়ু যে বছর বেশি হয় বা মৌসুমী বায়ু আগে আসে বা যে বছর বৃষ্টিপাত ভালো হয়, আমাদের তো মৌসুমী বায়ু আসে জুন থেকে সেপ্টেম্বরে থাকে, এই সময় বায়ু যে বায়ু মৌসুমী বায়ু যতটা বেশি হয় বা বৃষ্টিপাত বেশি মাত্রায় হয় বা স্বাভাবিক হয় বলছি, মৌসুমী বায়ু যদি স্বাভাবিক হয় তাহলে চাষবাস ভালো হলো। মৌসুমী বায়ু যদি খামখেয়ালি, কোনো বছর মৌসুমী বায়ুর ফলে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে 10% কম হলো, চাষবাস কম হয়, বা তাহলে কৃষকদের ঘাটতি হয়, কিন্তু মৌসুমী বায়ুর উপর নির্ভর করে, তাহলে মৌসুমী বায়ুর উপর বেশিটাই নির্ভর করে সেচ কার্য বা জল। আর এই জন্য ভারতবর্ষে যত চাষবাস হয় তা মৌসুমী বায়ুর উপর নির্ভর করে, বর্ষাকালে এই চাষবাসটা বেশি হয়, বেশি পার্সেন্টেজে হয় কিন্তু। ঠিক আছে, জনসংখ্যার চাপ বেশি ভারতের জমিতে। কেন ভারতের কৃষিতে জনসংখ্যার চাপ বেশি? ভারতবর্ষের জনসংখ্যা 144 কোটি লোক। ভারতবর্ষে 144 কোটির মধ্যে কৃষিকাজ বাদে, ওই বললাম 50% কৃষিকাজ হয়, কৃষিকাজের সঙ্গে যুক্ত, কৃষিকাজ বাদে অন্য কোনো পেশা বা অন্য কোনো কাজ অত বেশি নেই। ভারতে বড় ইন্ডাস্ট্রি অত, মানে বিশাল সব জায়গায় শিল্প উদ্যোগ নেই, অন্যান্য কাজের মাধ্যমগুলো ভারতে নেই। তার জন্য মানুষ কি হচ্ছে, প্রতি বছর জনসংখ্যা বাড়ছে, মানুষের একটা পরিমাণ কৃষিকাজের সঙ্গে ঢুকে যাচ্ছে। এবার কৃষিকাজে যেই ঢুকে যাচ্ছে, এই কৃষিকাজের উপর জনসংখ্যার একটা চাপ বাড়ছে। প্রতিবার এবার কৃষিকাজের জন্য ল্যান্ড বা কৃষিকাজ চাষবাস তো একটা সীমিত, এর জন্য বেকারত্বও বাড়ছে, কিন্তু এইভাবে কিন্তু হয়। ঠিক আছে, তাহলে জনসংখ্যার চাপ একটা। 4 নম্বর পয়েন্ট, পশুর উপর নির্ভরশীল আমরা, হ্যাঁ পশুর উপর নির্ভরশীল। ভারতে যত চাষবাস হয় সে ফসল মানে ইয়ে করা থেকে শুরু করে, ফসল এই যখন তৈরি হয় লাঙল দেওয়া থেকে শুরু করে ঝাড়াই করা, মাড়াই করা, তারপরে তেল ভাঙানো, ভাঙানো, ফসল ভাঙানো, সবকিছুর উপর আমরা এখনো পশুর উপর নির্ভরশীল করি। এখনো আমরা আধুনিক যন্ত্রপাতি ইত্যাদি নির্ভর হতে পারিনি কিন্তু। ঠিক আছে, এইটা গেল। 5 নম্বর পয়েন্ট বলছি, ভারতবর্ষের যে কৃষি জোতগুলো, জমির আয়তন ছোট, জমিগুলি ছোট ছোট। কিরকম জমিগুলো ছোট ছোট বলছি, ভারতের যে কৃষি জোতগুলো আছে, যদি বলি এইটুক জমি, এই কৃষি জোতগুলো আয়তনে ছোট হয়, আল বিশিষ্ট হয়। কিরকম, কথার কথা বলছি, একজন ভদ্রলোকের 1 বিঘা জমি আছে, এটা 1 বিঘা জমি, তার দুটো ছেলে মেয়ে, হয়ে গেল কি হাফ বিঘা, মানে 10 কাঠা করে। এনাদের এখানে একজন ছেলে, এখানে আর একজন ছেলে, এদের আবার দুটো করে আর একটা করে ছেলে মেয়ে হলে হাফ জমির পরিমাণ কি হয়ে গেল, হাফ হাফ, মানে 5 কাঠা করে। এরকম ভাবে উত্তরাধিকারী করে জমি পায়, সেই জন্য জমির জোত গুলো বা জমির গুলো আয়তনে ছোট হয় কিন্তু। ঠিক আছে, রাসায়নিক সারের ব্যবহার বেশি, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বেশি, উত্তরোত্তর বা দিনকালে রাসায়নিক সারের ব্যবহার বাড়ছে। ভারতের কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার বাড়ছে বলে জমির উর্বরতা দিনকে দিন কমে যাচ্ছে। কারণ কৃষির ফসলের মান বাড়ানোর জন্য বা জমির উর্বরতা বাড়ানোর জন্য এত পরিমাণ রাসায়নিক সার বা অনিয়ন্ত্রিতভাবে রাসায়নিক সার কীটনাশক ব্যবহার হচ্ছে বলে ভারতীয় ফসল কিন্তু, মানে ভারতের জমিগুলো কিন্তু উর্বরতা কিন্তু দিনকে দিন হারাচ্ছে কিন্তু। ঠিক আছে, তারপরে জলসেচের ব্যবহার হয়। ভারতের কৃষির 35% এরিয়া, ভারতের কৃষির যদি জমি হয় 100 ভাগ, তার 35% এরিয়াতে জলসেচ হয়, বাকি আর জলসেচ হয় না, মানে আর বাকি জায়গায় সারা বছর জল পাওয়া যায় না। ঠিক আছে, এই জলসেচের জন্য এই যে 35% এলাকায় 3 বছর 3বার ফসল হয় বছরে, আর অন্যান্য যে 65% এলাকায় এক ফসলি জমি, মানে একবার ফসল হয় বছরে। তাহলে জলসেচের কিন্তু একটা প্রাধান্য আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। ঠিক আছে, ভারতীয় কৃষিতে জলসেচের পরিমাণ কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তারপরে আছে হচ্ছে খাদ্য ফসলের ব্যবহার বেশি।
ভারতীয় কৃষিতে খাদ্য ফসলের প্রচুর ব্যবহার, কারণ বলেছি 144 কোটি লোক, এদের তো খেতে দিতে হবে। তার জন্য ভারতে বেশিরভাগ খাদ্য ফসল, বিশেষ করে ধান, গম, মিলেট, ধান, গম, মিলেট এই ধরনের চাষবাস কিন্তু বেশি হয় ভারতবর্ষে। হ্যাঁ, বাণিজ্যিকভাবে কিন্তু এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কম, মানে ব্যবসা করার জন্য এই গুরুত্বপূর্ণ কম। আরেকটা হচ্ছে পশু খাদ্যের অভাব দেখা যায় অনেক সময়। পশু খাদ্যের অভাব, কিরকম পশু খাদ্যের অভাব? ভারতের বললাম মানুষ তো 144 কোটি, তা বাদেও আরো প্রায় 150-200 কোটি ভারতবর্ষে পৃথিবীর মধ্যে বেশি গৃহপালিত ডোমেস্টিক অ্যানিমাল পোষে। এই জন্য এত পশু খাদ্যের যোগান কোথা থেকে পাবে? সেই জন্য পশু খাদ্য আলাদাভাবে তৈরি চাষ সেটা কম করে। এই জন্য সেই পশুর থেকে আমরা পাই দুধ, ডিম, মাছ, মাংস, এগুলো বিদেশে রপ্তানি বা উৎপাদনের পরিমাণ আমাদের কিন্তু আমাদের দেশে কিন্তু কম আছে কিন্তু, ঠিক আছে। এছাড়াও ভারতীয় কৃষিতে আরেকটা হয় হচ্ছে বহু ফসলের চাষ। বহু ফসলের চাষ কিন্তু ভারতীয় কৃষিতে আরেকটা হয় হচ্ছে বহু ফসলের চাষ। কিরকম? একই জমিতে যদি 3বার ফসল হয়, এই 3 ফসলের জমি, একই জমি কিন্তু বহুবার ফসল হয়। বহুবার ফসল মানে আজকে 3 মাসে ধান চাষ করলো, তার 3 মাসে পাট, 3 মাস পরে হচ্ছে সর্ষে, এরকম ভাবে বহু ফসলের চাষ কিন্তু এদিকে হয় কিন্তু ভারতে, ঠিক আছে। তাহলে ভারতীয় কৃষির আমরা বৈশিষ্ট্য যদি 5 নম্বরের একটা প্রশ্ন দেয়, তাহলে আমরা কি লিখবো? জীবিকা সত্তাভিত্তিক, মৌসুমী ব্যয়ের উপর নির্ভরশীলতা, জনসংখ্যার চাপ, পশুর উপর নির্ভর, আবার জমির জোতগুলো ছোট ছোট, রাসায়নিক সারের ব্যবহার, জলসেচের ব্যবহার, খাদ্য ফসলের চাষ বেশি হয়, পশু খাদ্যের অভাব আছে, আর বহু ফসলের হচ্ছে ইয়ে হয়। এই হচ্ছে 10টা পয়েন্ট। তোমাদের যেটা খুশি, যতগুলো খুশি কিন্তু আমরা লিখতে পারবো, ঠিক আছে। এবার চলে আসি একটু ভারতের ফসলের শ্রেণীবিন্যাস বা কৃষির শ্রেণীবিন্যাস। ভারতীয় কৃষিকে অনেকগুলো ভাগে আমরা ভাগ করতে পারি। মূলত দুটো ভাগে আমরা ভারতীয় কৃষি ব্যবস্থাকে আমরা ভাগ করি। সেই দুটো কি কি? ভারতের কৃষিকে দুটো ভাগে ভাগ করে দেখি। এক হচ্ছে ঋতুভেদে। ঋতুভেদে ঋতুভেদে আবার কৃষিকে 3 ভাগে ভাগ করা যায়। জায়িদ শস্য, খারিফ শস্য, রবি শস্য। আর উপাদানের ভিত্তিতে কৃষিকাজ বা ফসলের উপাদানের ভিত্তিতে ফসলের উপাদান বা ব্যবহারের উপর ভিত্তি করে, ব্যবহারের উপর ভিত্তি করে ফসলকে ক ভাগে ভাগ করি? 4 ভাগে। খাদ্য ফসল, বাগিচা, তন্তু, হর্টিকালচার। এর আবার 3টে আমরা ভাগ করি: পোমাম, ফ্লোরি, ওলেরি, ঠিক আছে। এইভাবে ভারতীয় কৃষিকে ভাগ করছি আমরা, ঠিক আছে। প্রথমে ঋতুভেদে কৃষি। জায়িদ শস্য, যেটা মূলত গরমকালে হয়, যে ফসল গরমকালে মানে প্রাক মৌসুমী ফসল, যেটা মূলত মার্চ থেকে জুন মাসে পর্যন্ত হয়। মার্চ মাসে বোনা হয়, জুন মাসে তোলা হয়, ঠিক আছে। এই ফসলটা, এইটা কি? আউশ ধান, বাদাম, ঠিক আছে, আউশ ধান, বাদাম, এইগুলো। খারিফ শস্য মানে বর্ষাকাল, মানে জুন মাসে বোনা হয়, সেপ্টেম্বর অক্টোবরে তোলা হয়, ঠিক আছে। সেপ্টেম্বর অক্টোবরে তোলা হয়। আমন ধান, ভারতের সবচেয়ে বেশি এই খারিফ শস্যই বেশি হয়। আমন ধান, কার্পাস, এগুলো কিন্তু এই ফসল। রবি শস্য মানে যে ফসল শীতকালে বোনা হয়, মানে শীতের শুরুতে, মানে মৌসুমী চলে যাওয়ার সময়, প্রত্যাবর্তনকারী, মানে অক্টোবরে বোনা হয়, অক্টোবর নভেম্বরে তোলা হয় হচ্ছে ফেব্রুয়ারি মার্চ, ঠিক আছে। এই 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 ফসলগুলো কি? বোরো ধান, সর্ষে, গম, ঠিক আছে, সর্ষে, গম, এই সমস্ত হয়। পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন দেবে,
রবি শস্য আর খারিফ শস্যের পার্থক্য আমি একটু বলে দিই। খারিফ শস্য বর্ষাকালে হয়, রবি শস্য হয় হচ্ছে আমাদের শীতকালে হয়। ঠিক আছে, রবি শস্য এবং খারিফ শস্যের বড় পার্থক্য এটা আছে। বর্ষার উপর নির্ভর করে কিন্তু খারিফ শস্য উৎপাদন হয়। যে বছর বর্ষা কম হয় বা সেই বছর উৎপাদনের হার বা বর্ষা বেশি হয়ে গেলে ফসল নষ্ট হতে পারে। আর রবি শস্য হচ্ছে মূলত জলসেচের উপর নির্ভর করে হয়। এবার একটা করে উদাহরণ আমরা দিয়ে দিতেই পারি কিন্তু, ঠিক আছে। আর খারিফ শস্য কিন্তু সারা ভারত জুড়ে চাষ হয় কিন্তু, মানে বর্ষাকালে সারা ভারতে বর্ষা হয়, তাই রবি শস্য কিন্তু যেখানে জলসেচ হয় শীতকালে সেখানেই চাষ হয়, সব সময় হয় না। তাহলে খারিফ শস্য, রবি শস্য, জায়িদ শস্য আমাদের জ্ঞান। এবার ফসলের ব্যবহারের উপর ভিত্তি করে খাদ্য ফসল, যে ফসল শুধুমাত্র খাবার জন্য উৎপাদন হয়, ভারতবর্ষে 144 কোটি লোকের খাবার জন্য, গম, ধান, মিলেট, এগুলো বিশেষ করে খাদ্য মানে দৈনন্দিন খাবারের চাহিদা মেটানোর জন্য যে ফসল চাষ হয় এগুলো। ঠিক আছে, বাগিচা ফসল মানে বিশেষ করে উপনিবেশ যখন ছিল, মানে ভারতবর্ষে তো ব্রিটিশদের উপনিবেশ ছিল, সেই ঔপনিবেশিক ভারতবর্ষে বাগান করে কিছু যে বাগান করে যে অর্থকরী ফসল চাষগুলো হতো, যেগুলো মূলত রপ্তানির উদ্দেশ্যে বা বাণিজ্যের উদ্দেশ্যে যেগুলো চাষ হতো, সেগুলোই হচ্ছে মূলত বাগিচা ফসল। ঠিক আছে, এই বাগিচা ফসল হচ্ছে কোনগুলো? চা, কফি, রাবার, এগুলো। ঠিক আছে, রাবার, এই বাগিচা ফসল যে অঞ্চলে পাওয়া যায় সেই অঞ্চলেই পাওয়া যায়, তার বাইরে বিস্তার খুব কম আছে। বাগিচা ফসল বিশেষত যে অঞ্চলে প্রথম থেকে চাষ শুরু করেছিল ঔপনিবেশিক আমলে সেখানেই হয়। আর সেখানকার স্থানীয় শ্রমিকরা কিন্তু বাগিচা ফসলের সঙ্গে যুক্ত, মানে চাষ করার সঙ্গে বা কাজের সঙ্গে যুক্ত। আর এই বাগিচা ফসল থেকে যে চাষের ফলে যে উৎপাদন হয়, বিশেষত প্রক্রিয়াকরণের মাধ্যমে একটা শিল্পের রূপ নিয়েছে, এটা বিদেশে রপ্তানি করার জন্য বাগিচা ফসল চাষ করা হয়। এটা কিন্তু বাগিচা ফসলের জন্য। তন্তু ফসল একটা অর্থকরী ফসল, মূলত আঁশ জাতীয় দ্রব্য বের করে যেগুলো থেকে জামা কাপড় বা বা সুতো পাওয়া যায় বা যেগুলো থেকে অন্যান্য জিনিসপত্র তৈরি করা, সেগুলো তন্তু ফসল। এই তন্তু ফসলের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কাপাস বা কটন, আর হচ্ছে এটা পাট। ঠিক আছে, পাট আমাদের এখানে হয়, কার্পাস মধ্য ভারত বা পশ্চিম ভারতের দিকে বেশি হয় কিন্তু। এই হচ্ছে তন্তু ফসল। হর্টিকালচার, সারা বছরে বাজার বাগান কৃষি, মানে সারা বছর যদি চাষবাস করা হয় কিছু বাজারে বিক্রি করার উদ্দেশ্যে, নিজেদের খাওয়ার উদ্দেশ্যে, সারা বছর অল্প অল্প করে, তাকে বলা হয় বাজার বাগান কৃষি বা হর্টিকালচার। এই হর্টিকালচারের আবার তিনটে ভাগ দিয়েছি আমরা: পোমাম কালচার, ফ্লোরিকালচার, ওলেরিকালচার। পোমাম কালচার মানে বাণিজ্যিকভাবে সারা বছর ফলের চাষকে পোমাম কালচার বলে। এগুলো কিন্তু লিখতে হবে বাণিজ্যিকভাবে, হ্যাঁ, বাণিজ্যিকভাবে সারা বছর ফলের চাষকে বলা হয় হচ্ছে পোমাম কালচার। বাণিজ্যিকভাবে সারা বছর ফুলের চাষকে বলা হয় হচ্ছে ফ্লোরিকালচার। সারা বছর সবজি চাষকে বাণিজ্যিকভাবে ওলেরিকালচার বলা হয়। এই সবজি মূলত যারা চাষ করে তারা কিন্তু নিজেরা কিছু খায়, আর 90% হচ্ছে ব্যবসার জন্য, তো বিক্রি করার জন্য বা ব্যবসা করার জন্য করে দেয়। এই হচ্ছে ভারতীয় কৃষি এবং ভারতীয় কৃষির হচ্ছে শ্রেণীবিন্যাস। ঠিক আছে, এবার আমরা একটু ভারতীয় কৃষি কাজের মধ্যে আমরা একটু ধানটা পড়বো আজকে। আমাদের ধানটা আজকে শেষ করব, তারপরের দিন আবার কৃষিকাজের অন্যান্য কিছু পড়া হবে। যাই হোক, আজকে একটু ধান শুরু করি। কিরকম ধান? ধান থেকে আমাদের প্রশ্ন দেয় ধান উৎপাদনের অনুকূল পরিবেশ। অনুকূল পরিবেশ, এটা হচ্ছে একটা 5 নম্বরের প্রশ্ন দিতে পারে কোনো বছর। একটা ধান দেয়, কোনো বছর গম দেয়, এরকম দেয়। যাই হোক, আমাদের ধান উৎপাদনের অনুকূল পরিবেশটা আমাদের পড়তে হবে। আগে বলি ধান কি। ভারতবর্ষের সবচেয়ে বেশি মানুষ যে খাদ্য ফসলের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ধান, মানে ধান থেকে চাল, এছাড়াও গম, এই দুটো। তার মধ্যে আমরা ধানটা বেশি, আমাদের পূর্ব ভারতের লোকরা বেশিরভাগ ধান খায়। আর ধান শুধু চাল পাওয়া যায় বলে না, ধানের চালের থেকে মুড়ি থেকে শুরু করে চিড়ে বা অন্যান্য কিছু ধানের চালের গুঁড়ো, সাউথ ইন্ডিয়ানরা চালের গুঁড়ো থেকে ইডলি, ধোসা এই সমস্ত বানায়। আবার ধান ধানের থেকে যে কুড়ো মতো পাওয়া যায়, ধানের তুষ, সেখান থেকে রাইস ব্র্যান্ড অয়েল তৈরি করা যায়, মানে ধানের তেল পাওয়া যায়। এগুলো হয় আর কি, মানে সাদা তেল হিসেবে কাজ করে। তাহলে ধান আমরা একটু পড়ি, ধান উৎপাদনের পরিবেশগুলো পড়ি। ধান উৎপাদনের পরিবেশকে আমরা দুটো ভাগে ভাগ করি। ধান উৎপাদনের অনুকূল পরিবেশকে দুটো ভাগে ভাগ করি, একটা প্রাকৃতিক, একটা হচ্ছে অর্থনৈতিক। ঠিক আছে,
এবার প্রাকৃতিক পরিবেশ কি? প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা প্রথম করি জলবায়ু। ঠিক আছে, ধান উৎপাদনের জন্য জলবায়ু কেমন লাগে? জলবায়ু দুটো জিনিস আছে, একটা বৃষ্টিপাত, একটা উষ্ণতা। বৃষ্টিপাত কেমন চাই ধান উৎপাদনের জন্য? বৃষ্টিপাত মূলত 100 থেকে 200 সেন্টিমিটার গড়ে বৃষ্টিপাত হলে ধান উৎপাদন ভালো হয়। তবে শীতকালে মোটামুটি 50 সেন্টিমিটার মতো বৃষ্টিপাত হলে ভালো হয়। শীতকালে জলসেচের উপর নির্ভর করে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এটা সেন্টিমিটার। ঠিক আছে, ধান উৎপাদনের জন্য স্বাভাবিক বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত। উষ্ণতা কত লাগে? 20 থেকে 30 ডিগ্রি অ্যাভারেজ তাপমাত্রা, 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে কিন্তু ধান উৎপাদন ভালো হয়। তবে 15 ডিগ্রিতেও ধান হয়, বিশেষত পাহাড়ি অঞ্চলে ধাপ 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 করে যে চাষগুলো হয়, ধাপ চাষ যারে বলা হয়। ঠিক আছে, ধাপ কেটে যে চাষ হয়। আর হচ্ছে তবে ধান পাকার সময় একটু বেশি তাপমাত্রা দিলে ভালো হয়। এখানে 15 ডিগ্রিতে তো ধান চাষ হলো, কিন্তু ধান যখন পাকবে হয়তো 20 থেকে 22 ডিগ্রি টেম্পারেচার হলে একটু ধান চাষটা মানে ধানটা পাকবে ভালো। এটা গেল জলবায়ু। এবার আসে মৃত্তিকা। ধান চাষের জন্য মাটি কেমন চাই? উর্বর দোআঁশ বা পলি মাটি, উর্বর দোআঁশ বা পলি মাটি চাই। বিশেষ করে ভারতের নদী উপত্যকাযুক্ত অঞ্চল বা বদ্বীপ অঞ্চল বা সমভূমি অঞ্চলে এই মাটিগুলো আমরা পাই কিন্তু। ঠিক আছে, অ্যালুভিয়াল সয়েল কিন্তু পাই কিন্তু। এইটা মাটি ধান চাষের পক্ষে ভালো। ভূমিরূপ কি চাই? ধান চাষের পক্ষে ভূমিরূপ একটু নিচু জমি হলে ভালো হয়, যে জমিতে একটু জল জমে সেই জমি হলে ভালো হয়। কেন বলছি ভালো হয়? ধানের গোড়ায় যদি জল জমে ধানের উৎপাদন ধান কিন্তু তত্তর করে বাড়ে। তার জন্য নিচু জমি অঞ্চলে কিন্তু ধান চাষ ভালো হয়, বিশেষ করে বদ্বীপ অঞ্চল, নদীর পাড় বা চড়া যুক্ত জায়গাগুলোতে ধান চাষ কিন্তু হয় হচ্ছে ধানের ভূমিরূপটা এরকম হলে ভালো হয়। এক্ষেত্রে পাহাড়ি অঞ্চলে কিন্তু হয় খুব কম না, পাহাড়ি অঞ্চলে এরকম ছোট ছোট ধাপ ধাপ এরকম করে ধান চাষগুলো এখানে এগুলোতে হয়, মানে যাতে জল জমতে পারে। আর্দ্রতা লাগে ধান চাষের জন্য। যখন ধান চাষ হয় তখন আর্দ্রতা, ধান চাষ হলে আর্দ্রতা যদি বেশি হয়, ধান চাষ ভালো হয়। কিন্তু যখন ধান পাকবে তখন যেন আর্দ্রতা বা বৃষ্টিপাত হয় না, তাহলে কিন্তু ক্ষতি হবে। যখন পাকার পর ধান মাড়াই ঝাড়াই তুলতে হয়, ধান কাটার সময় আর্দ্রতা কম এবং বৃষ্টিপাত কম হতে হবে, তাহলে হচ্ছে ধানের কিন্তু উন্নতি হবে। ঠিক আছে, এবার আমরা একটু, এটা গেল ধানের প্রাকৃতিক পরিবেশ, এগুলো সব পয়েন্টে উত্তর তোমরা লিখবে। এবার অর্থনৈতিক পরিবেশে কি? অর্থনৈতিক পরিবেশে সবার আগে হচ্ছে শ্রমিক। ধান চাষ তো প্রচুর খাটনিদায়ক কাজ, প্রচুর বল প্রয়োগের কাজ, শ্রম দানের কাজ। ধান চাষের জন্য কিন্তু প্রচুর পরিমাণে শ্রমিক লাগবে, শ্রমিকের ব্যবহার একটা লাগবে, যেহেতু জনবহুল ভারতবর্ষ, শ্রমিকের প্রয়োজন প্রচুর। ঠিক আছে, প্রচুর শ্রমিকের প্রয়োজন বা শ্রম দানের প্রয়োজন, যেহেতু এখনো আমাদের ভারতবর্ষে উন্নত টেকনোলজি আবিষ্কার হয়নি বা টেকনোলজি তো মানে সবার মধ্যে ছড়িয়ে পড়েনি, সেই জন্য। ঠিক আছে, গেল জলসেচ। সারা বছর তো ভারতবর্ষে ধান চাষ হয়, আউশ আমন বোরো আমি বলেছি। এবার বর্ষাকালে শুধু জল পাওয়া যায়, মানে বৃষ্টিপাত হয়, মৌসুমী বৃষ্টিপাত চাই, কিন্তু বছরের অন্যান্য সময় জলসেচ লাগবেই না। ঠিক আছে, বিশেষ করে বোরো ধান আর জায়িদ শস্য খারিফ শস্য, এই রবি শস্য চাষ করার সময় কিন্তু জলসেচ লাগবে। রবি শস্য আর জায়িদ শস্য চাষ করার সময় যে জলসেচ লাগবে। এবার সেই জলসেচগুলো আমরা পাম্পের মাধ্যমে তুলতে পারি বা খাল বিলের থেকে খাল কেটে এগুলোর মাধ্যমে তুলতে পারি কিন্তু। ঠিক আছে, বা কুয়োর মাধ্যমে তুলতে পারি। তাহলে জলসেচ হলো সবচেয়ে আরো আগে একটা মূলধন, কারণ ধানের জমি কেনা থেকে শুরু করে ধানের বীজ ধান কেনা, তারপরে ধানের চাষ করার জন্য নাঙল দেয়া বা আমি ট্রাক্টরের মাধ্যমে করি, সব কিছুর জন্য কিন্তু খরচ আছে। সবার আগে তার জন্য উচিত আমাদের মূলধন। ভারতীয় কৃষিকাজে গরিব মানুষের চাষিরা বেশি আছে, তাই জন্য তারা কি করে, কিষাণ ক্রেডিট কার্ডের থেকে কিন্তু টাকা নিয়ে তারা কিন্তু বিশেষ করে চাষবাস কিন্তু করে, ধান চাষ। ঠিক আছে, তাহলে ধান চাষের জন্য প্রযুক্তি কি লাগবে? বর্তমানকালে ধানের চাষের জন্য কিন্তু প্রযুক্তির ব্যবহার হচ্ছে, বিশেষ করে ট্রাক্টর, হ্যাঁ, ধান মাড়াইয়ের যন্ত্র, নতুন একটা মেশিন টেশিন, এগুলো কিন্তু একটু বেরিয়েছে কিন্তু। ঠিক আছে, এগুলো। তারপরে হচ্ছে পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত হতে হবে, কারণ ধান কাটলাম, কেটে ফসলগুলো নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ধান মাড়াই ঝাড়াই করে চাল বের করা, তার জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো হলে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার সুবিধা হতে পারে। এগুলো কিন্তু একটা জিনিস লাগবে কিন্তু। ঠিক আছে, এছাড়াও আছে কীটনাশক।
চাষবাস করার জন্য কীটনাশক বা সার, ধান চাষে অনেক সময় ধসা রোগ হয়, তা এই বিভিন্ন রোগ হয় ধান চাষের জন্য, ঠিক আছে। সেই ধান চাষের জন্য রোগ ব্যাধি, ধানের গাছের গোড়ায় যদি পোকা না জমে সেগুলোর জন্য কীটনাশক স্প্রে, সারকে দিতে হবে, এগুলো কিন্তু দিতে হয় আর কি। মোটামুটি অর্থনৈতিক পরিবেশে সবচেয়ে শ্রমিক, জলসেচ, মূলধন, প্রযুক্তি, পরিকাঠামো, কীটনাশক, এখান থেকে 5টা 6টা পয়েন্ট গেল, আর এখান থেকে 5টা 6টা পয়েন্ট এই লিখতে পারলে মোটামুটি ধান চাষের কিন্তু ধানের উৎপাদনের অনুকূল পরিবেশগুলো কিন্তু হয়ে যায়। এবার একটু আসি আমরা ধান চাষ কোথায় কি হয় আমরা দেখি। ভারতবর্ষ ধান চাষে কিন্তু পৃথিবীতে সেকেন্ড। ধান চাষে ভারতবর্ষ কিন্তু সেকেন্ড বলেছি। ধান চাষে ভারত কত? ধান চাষে ভারতবর্ষ কিন্তু সেকেন্ড পৃথিবীতে। ধান চাষে ভারতবর্ষ হচ্ছে দ্বিতীয়, আর ফার্স্ট হচ্ছে চায়না, বা চীন। ধান উৎপাদনের ভারতীয় অঞ্চল, উৎপাদনের অঞ্চল, প্রথম পশ্চিমবঙ্গ জানো। প্রথম ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। দ্বিতীয় হচ্ছে উত্তরপ্রদেশ, তৃতীয় অন্ধ্রপ্রদেশ। ধান উৎপাদনে ফার্স্ট কে? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়? বর্ধমানকে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের সব জেলায় ধান চাষ হয়, দার্জিলিং বা কলকাতা শহর বাদে সব জেলায় মোটামুটি 22টা 23টা জেলার মধ্যে 21টা জেলায় ধান চাষ হয় কিন্তু, ঠিক আছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতে ওই বছরে একবার হয়, বিশেষ করে বর্ষাকালে হয়। উত্তরপ্রদেশে ধান চাষ কিন্তু ভারতের সেকেন্ড, উত্তরপ্রদেশে। এই ধান চাষ উত্তরপ্রদেশের কোন অঞ্চলে হয়? উত্তরপ্রদেশের যদি ম্যাপ দেখো এরকম, ঠিক আছে, তাহলে উত্তরপ্রদেশের পূর্ব উত্তরপ্রদেশে বেশি করে ধান চাষ হবে। গোরখপুর, মৌ, গাজীপুর, বারাণসী, আজমগড়, এই সমস্ত জায়গাগুলো কিন্তু ধান চাষ কিন্তু ভালো হয় কিন্তু, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের ধানের গোলা বা ভারতের ধানের গোলা বর্ধমান বা স্পেসিফিকভাবে পূর্ব বর্ধমান। অন্ধ্রপ্রদেশে ধান চাষ ভালো হয়। অন্ধ্রপ্রদেশের মাঝখানে চলে গেছে, মানে অন্ধ্রপ্রদেশ যদি এরকম হয় ম্যাপটা, এরকম যদি অন্ধ্রপ্রদেশ হয়, এইখান থেকে চলে গেছে গোদাবরী, এখানে কৃষ্ণা। এই যে গোদাবরী এবং কৃষ্ণা নদীর উপত্যকার অঞ্চলগুলোতে ধান চাষ খুব ভালো হয়, ঠিক আছে। বিশেষ করে ইস্ট গোদাবরী, ওয়েস্ট গোদাবরী, গুন্টুর, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু, কৃষ্ণা জেলা, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু অন্ধ্রপ্রদেশের কিন্তু ধান চাষ হয়। এছাড়াও তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানাতেও প্রচুর পরিমাণে ধান চাষ হয়। পাঞ্জাব তো হেক্টর প্রতি ধান উৎপাদনও প্রচুর, ঠিক আছে। ভারতবর্ষে কিন্তু ধান রপ্তানি বেশি করে হয় না। ধান খাওয়ার জন্য আমরা চাল খাওয়ার জন্য করি কিছু ধান। এখন চাল রপ্তানিতে ভারতবর্ষ প্রথম হয়েছে, কিন্তু ধান বেশিটাই আমরা যা উৎপাদন করি তার বেশিটাই আমরা খাওয়ার জন্য কাজ করি। ধানের গবেষণাগার আমরা জানি ওড়িশার কটক, মানে আগে পড়েছে হয়তো, আমি তাই বলে নিলাম। ধান গবেষণাগার উড়িষ্যার কটক। পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার চুঁচুড়াও, যেটা হুগলি জেলায় আছে, বা হুগলি শহর যেটাই বলি, হুগলির ইমামবাড়া, চুঁচুড়া হচ্ছে হুগলির রাজধানী, মানে জেলা সদর, ঠিক আছে। আর ধান থেকে আর কি বলবো, ধান থেকে আর খুব একটা কিছু নেই। তবে ধানের মধ্যে কিছু ধান আছে যেগুলো উন্নত ধান যেগুলোকে বলি, বা যেগুলো আধুনিক ধান বা কিছু উন্নত প্রজাতির ধান হচ্ছে বাসমতি রাইস, দেরাদুন রাইস, জয়া, রত্না, পদ্মা, এই সমস্ত। আমাদের রাজ্যের বিখ্যাত দুটো রাঁধুনি পাগল চাল, তারপরে গোবিন্দভোগ চাল, তারপরে হচ্ছে তুলাই পাঞ্চি চাল, এগুলো বিখ্যাত ধান আছে। এছাড়া ধান থেকে আর কিছু করার নেই। আর আমাদের আমরা কৃষিকাজের বৈশিষ্ট্য পড়ালাম, কৃষিকাজ কি, শ্রেণীবিন্যাস, আর ধানটা পড়ালাম। এরপরের দিন আমরা কিন্তু কৃষিকাজ নিয়ে আরো যে কটা আছে তোমাদের সবকিছু আরো দুটো একটা পর্বের মাধ্যমে আমরা কিন্তু তোমাদেরকে দেখাবো এবং তো মানে পড়াবো আর কি। যাই হোক, আজকের মতো আমাদের ভারতের কৃষিকাজ এখানেই শেষ। পরের দিন আমরা আঞ্চলিক প্রাকৃতিক ভূগোলে আবার বায়ুমণ্ডলের সেকেন্ড পার্ট করব, ঠিক আছে। যাই হোক, আজকের মতো এখানেই থাকলো। থ্যাংক ইউ তোমাদেরকে। আর লেসন প্ল্যানার চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই ভালো কিছুই পারছো, ঠিক আছে। থ্যাংক ইউ। মন্দ